চরিত্রহীন এখন এই বয়সে? শুনে স্তম্ভিত হয়ে গেলাম। সত্যি কি মানুষের বাসনার শেষ নেই? নেই অসংযমের মাত্রা? চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ? মনে মনে বয়সটা একটা মোটা হিসাব করে নিয়ে আন্দাজ করলাম। রাখাল মামার বয়স প্রায় 70-এর কাছাকাছি। সেই রাখাল মামা এখনো? আশ্চর্য। বিদেশে থাকি, কালে কম্বিতে কলকাতায় আসি, তাও সামান্য ছুটিতে। নিকটতম আত্মীয়দের খবর নিতেই সময়ে কুলিয়ে উঠাতে পারি না, তা আবার জ্যাঠতো তো পিসতো। রাখাল মামা এ যাবৎ বেঁচে বর্তে পৃথিবীর অন্ন ধ্বংসাচ্ছে কিনা তাই তো জানতাম না। অন্য খবর তো দূরের কথা। রাখাল মামার ছেলে নিতুদা আজ আমার মার কাছে দুঃখগাথা গাইতে এলো বলেই তো শুনলাম। আর শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। ভাবলাম চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ? বাল্যকাল থেকে শুনে এসেছি বটে, রাখাল মামার স্বভাব চরিত্র একদমই ভালো না। বউ ছেলে সংসার সব থাকতেও নাকি একটা উপসর্গ আছে তার, ইত্যাদি ইত্যাদি। আবার উপসর্গটিও আবার অন্য কোথাও নয়, দেশে ভিটে। ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে গেলেও তিনি যে রবিবারে দেশে যান, সেটা ভিটের টানে নাকি পিসিখুড়োর টানে? না, নয়, সেই লক্ষ্মী ছাড়া মাগির টানে। তখন আমরা বালক বলে যে আমাদের কান বাঁচিয়ে কোনো কথাবার্তা হতো, এখন মনে পড়ে না। কাজেই তখনই আমরা জেনে ফেলেছিলাম রাখাল মামা খারাপ লোক। কিন্তু সে কি এই যুগের কথা? এই যুগ যুগান্ত পরে আবার কিনা কানে এলো রাখাল মামা সেই লক্ষ্মী ছাড়া মাগির টানে। না, এখন বুড়ো বয়সে আর সপ্তাহে সপ্তাহে যাওয়ার ক্লেশ সহ্য হয় না। তাই দেশে বাড়িতেই বসবাস করছেন রাখাল মামা। ছেলেরা কলকাতায় নিয়ে আসবার জন্য সহস্র সাধ্য সাধনা করেছে, নড়িয়ে আনতে কিন্তু তাকে পারেনি। ছুতোর তো কোনো অভাব নেই রাখাল মামার, মাথা খুব পরিষ্কার। ছুতো হচ্ছে এই বয়সে আর কলকাতায় ভাড়াটে বাড়িতে গুড়ের নগরী ঠাসা হতে থাকতে পারবো না বাবা, সেখানে তিনি থাকতে পারবেন না। পাজি বদ নাতি নাতনিগুলোর দৌরাত্ম সহ্য করতে সারা দিন বৌঝির কলহ কচকচানি তার অসহ্য। তাছাড়া ছেলেদের প্রশ্ন করেছেন রাখাল মামা, পারবে তোমরা আমার শরীর স্বাস্থ্য বজায় রাখতে যা দরকার তা যোগান দিতে? কি উত্তর দেবে ছেলেরা? হ্যাঁ পারবো বলবে কোন ভরসায়? বয়স হয়েছে বলে শরীর স্বাস্থ্য বজায় রাখতে যে রাখাল মামার অনেক কিছুই চাই। চাই 1 সের করে খাঁটি দুধ, নিত্য ভাতের পাতে 6টা খানেক করে সরতোলা গাওয়া ঘি, 2 বেলা সদ্য মাঠ থেকে তোলা টাটকা শাক, পাতা ডাঁটা প্রতিটি ভাজা, চারাপোনা ঝোল এবং বাটি ভর্তি চুনো মৌরালা মাছের টক। এছাড়া যাই হয়ে যাক না কেন এগুলো অবশ্যই চাই। এই রকম নিয়ম যত্নে থাকতে পারলে নাকি আরও 15-20টা বছর হেসে খেলে হেঁটে ছুটে বেঁচে থাকতে পারবেন রাখাল মামা। আর বাঁচতেই তো চান তিনি। কলকাতায় কি পয়সা ফেললেই এইসব মেলে? এখন অবশ্য গ্রামে ঘরেও আগেকার মতো কিছুই মেলে না, তবুও কিছু মেলে। প্রচুর না মিলুক, সামান্যও তো মেলে, যদি যত্ন থাকে চেষ্টা করার। কিন্তু সে চেষ্টা করে কে? আর? নিতুদা ক্ষুব্ধ বিরক্তিতে বলল, সেই তিনি। আমরা বলতে গেলে তো ছেড়েই দিয়েছি যাওয়া।
নেহাত মাসকাবারি টাকা আর যেবারে যা ফরমাস থাকে সেই সব নিয়ে মাসে একবার করে টাকা বন্ধ করে দিতে পারিস না? আমার মা বীরঙ্গনা বিক্রমে বলে ওঠেন। তাহলে দেখবি কেমন সুরসুরিয়ে কলকাতায় ফিরে আসে। নিতুদা হতাশভাবে বলল, তাই কি হয়? হবে না কেন? মা পুনরায় উদ্দীপ্ত হয়ে বলল, তোরা বলবি আমরা ছাপোষা মানুষ, মোট মোট নগদ টাকা যদি দিতে না পারি, একসঙ্গে থাকো, খাও দাও, ব্যাস। তাহলে আবার তোমরাই তো বলবে, কি কুলাঙ্গা ছেলেরা গো, বুড়ো বাপকে খেতে দেয় না। শোন, কেউ বলবে না। আবার স্বরোক্তি করল মা। বাপ মায়ের মতো যদি হয়, মাথায় করে ছেলেরা রাখে। বাপ অচ্ছেত্তার কাজ করলে আবার মান্য কি? নীলুদা মনিল মুখে বলল, সে আর কে বুঝবে, বরং সকলেই ভাবে বউ বুঝি বুড়ো শ্বশুরের ঝামেলা পোহাতে রাজি নয়, তাই ছেলেরা বাপকে বনবাসে দিয়ে এসেছে। এর উপর আবার টাকা বন্ধ। কিন্তু এত বাড়াবাড়ি হলো কবে রে? মা বললেন, এ রোগ ছিল চিরকালই, তা আমরা জানি। সুশীলাদি মানে সেই মাগিটা তো গ্রাম সম্পর্কে আমাদের বোন হয়, দেখেছি বরাবরই। হাসাহাসি করেছে সবাই, কিন্তু এত তো বেহেটপোনা ছিল না। ওই রাখালদা রবিবারে রবিবারে বাড়ি যেত, দেখা সাক্ষাৎ গল্প গুজব করত, এই পর্যন্তই। তবে মাস মাসে খরচাটি ঠিক পৌঁছে দিত সুশীলাদিকে। ঈষৎ কৌতূহল হয়ে আমি বললাম, তা তখনকার দিনে তোমাদের পাড়া গাঁয়ের সমাজ এসব অ্যালাউ করতো? সুশীলাদির বাপ মা রাগ করতেন না। বাপ মা কোন চুলোয়, জ্ঞানের আগেই তো সব খেয়ে ফেলেছে। খুড়তুতো কাকা খুড়ির সংসারে ভর্তি। তা ছেলেবেলায় নিত্যি খুড়ির মুখ ঝামটা দিয়ে বলতো, কাজ নেই, গেলেই বাঁচি, গেলার বেলায় আছে, ভাত দেব না। এর ওর দৌড়ে গিয়ে দাঁড়াতো মুখ শুকিয়ে। লোকে মায়া দয়া করে দুমুঠো ভাত দিত। সবাই তো জ্ঞাত গোত্তর না। আর শ্বশুর বাড়ি, সেখানেও তেমনি বাবা, যেমন কপালের জোর। কাকা খুড়ি একটা বর জোগাড় করে বিয়ে দিয়ে বিদায় করেছিল। 6 মাসের মধ্যে তাকে শেষ করে আবার সেই কাকা খুড়ির ঘাড়ে। তাদেরই বা ভালো লাগবে কেন? নিত্য খিট্টির 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 মিটির। সেই সূত্রেই দয়া উতলে উঠল ওই রাখালদার। বলল, শুধু একবেলা এক মুঠো ভাতের জন্য এত লাঞ্ছনা? আমি দেব সুশীলার ভাত খরচা। তখন রোজগার করতো ভালো। সদাগরি অফিসের বড়বাবু ছিল, দয়ায় মেজাজ দেখাবার মুরত ছিল, তাই সেই দয়া দেখানোই কাল হলো। সুশীলাদি একেবারে গুলে গেল, মাখামাখি বেড়ে উঠল। কাকা গলা ধাক্কা দিয়ে বিদেয় করে দিল বিধবা মেয়ের রীতি চরিত্র দেখে। আমরাও বেশি এসব দেখিনি, এসব শোনা কথা, স্পষ্ট আমাদের মনে নেই। তবে আমরা সুশীলের দিকে দেখেছি, বাপের ভিটে একখানা ভাঙা ঘরে পড়ে থাকে, আর রাখালদার পয়সায় খেয়ে গাঁ শুদ্ধ লোকের কাজ করে বেড়ায়। অসীম গতর বাবা, যার ঠেকা পড়ে সেই ডাকে সুশীলাকে। কিন্তু এ বিষয়ে এতটা বেপরোয়া? নীলুদা বাধা দিয়ে বলল, এতটা হয়েছে মা মারা গিয়ে অবধি। মাও গেলেন, বাবা চাকরিও গেল। চাকরি গেল? হ্যাঁ, ওই যে অফিসে নতুন ফ্যাশন হলো না, বুড়ো বিদায় করো। অথচ বাবা তখনও ওই 60 বছরের দুটো জোয়ান লোকের খাটুনি একাই খাটতে পারে। কিন্তু যাক, সে চাকরি গেল, আর যেতেই অমনি বাবা ধুয়ো ওঠালো। অফিসে যেতাম আমি সারাদিন, আমাদের একরকম কেটে যাচ্ছিল। এত আমি 8-60-এর মধ্যে থাকতে পারবো না বাবা। আমরা ভাবলাম, তার মন্দ কি,
বউরা তো দিন রাত বাবা এই বলেছে, বাবা তাই বলেছে বলে অশান্তি করছে। দেশে গিয়ে থাকতে পারলে দুই পক্ষেরই ভালো। 4 ভাই 15 টাকা করে দেব, উনি সপাকে খাবেন। আর পুরনো যে মুনিশের ছেলেটা কাজকর্ম করে সে থাকবে। এই ব্যবস্থাই হলো। বাবার তো খুব উৎসাহ, খুব ফুর্তি। তখন কি জানি এসব অসভ্যতা হবে। পরের মাসেই গিয়ে দেখি রান্নাঘরে সুশীলা পিসি। বুঝুন দেখে মনের অবস্থা কি হয়। এসব জানতাম বরাবরই, কিন্তু একেবারে এরকম প্রকাশ্যে কৈফিয়ত দিলেন আমাকে। ওরও হাত পুড়িয়ে রেঁধে খাওয়ার কষ্ট, এর ওপরে নাকি ঘর পড়ে গেছে, থাকার কষ্ট, এই সব। মা উগ্র কণ্ঠে বলে উঠলেন, তোরা বললি না কিছু? কি বলবো বলুন? ওদের লজ্জা নেই, আমার তো লজ্জা আছে। কিছু না বোঝার ভান করে চলে এলাম। এখনো যাই, একবেলা থাকি, খাই, চলে আসি। কিন্তু দেখুন, এই বাজারে সংসার থেকে 60টা করে টাকা বেরিয়ে যাওয়া। কলকাতার বাড়িতে থাকলে তো বুঝলাম নিতুদার মূল ব্যথাটা কোথায়। অতঃপর নিতুদাকে আর মাতে প্রবল পরামর্শ চলতে লাগলো, কি করে এই অবৈধ কাণ্ডের একেবারে কাণ্ডচ্ছেদ করা যায়। ব্যবস্থা হলো, মা একবার সরেজমিনে তদন্ত করতে যাবেন এবং সেই যত নষ্টের মূলকে যাচ্ছে তাই করবেন বা উচ্ছেদ করবেন। আর রাখাল মামাকে ধিক্কার দিয়ে বুঝিয়ে ছাড়বেন, সমাজের মধ্যে থেকে এসব অসামাজিকতা চলবে না। বললেন, এই পাপকে বিদায় না করলে ছেলেরা মাসোহারা বন্ধ করে দেবে। কেনই বা বন্ধ করবে না? তুমি বাপ হয়ে যদি দেশে গাঁয়ে তাদের মুখ দেখাবার পথ বন্ধ করতে পারো, তাদের টাকা বন্ধের অপরাধটা কোথায়? আমি বলি, তুমি আবার কেন পরের ব্যাপারে মাথা গলাতে যাবে মা? যে যা করছে করুক না, তোমার তাতে কি? মা আমাকে ধিক্কার দিয়ে বলল, মানে আমাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে বলল, তুই বলিস কি রে বুলু? আমার কি ভিটেটা আমার বাপ ঠাকুরদার নয়? সেখানে বসে যে যা করছে করবে। বেটা ছেলে বাইরে বাইরে যা করে করুক, ভিটে পাপ এনে তুলবে। লজ্জায় মাথা খেয়ে বলে ফেলি, পাপের আর কি মা, বয়সর তো গাছপাতো নেই মামার। মা তাতে দমলেন না, বলেন, থাম তুই বলু, বয়সের বিচার করছিস যে? ওরা কি বয়সের বিচার করছে? এখনো যখন এত তখন আর যাকগে, তুই আমার পেটের ছেলে, কি আর বলবো। মোট কথা, রাখালদাকে বুঝিয়ে আসবো, ভিটে বসে এত অনাচার চলবে না। লজ্জা নেই, ঘেন্না নেই, ছেলেদের সামনে মুখ তুলে দাঁড়াতে ভয় নেই, প্রবৃত্তিকে বলে হারি। শেষ পর্যন্ত আমার স্কন্ধে ভর করেই মা বারুইপুর যাত্রা করলেন। নিতুদা যাবেন না। এক্ষেত্রে ছেলেরা মুখোমুখি না হওয়াই ভালো। কি আর করা। তবে সত্যি বলতে কি, খুব অনিচ্ছে হচ্ছে না। আমারও কৌতূহল হচ্ছে সেই 70 বছরের প্রেমিক পুরুষটিকে দেখতে। দেখলাম, আর দেখেই প্রথমটায় মনে হলো, সত্যি চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ? সোজা সতেজ খাড়া দেহ, উজ্জ্বল মুখ, চোখ যেন প্রসন্নতার প্রতিমূর্তি। লজ্জা, কুণ্ঠা, দ্বিধা, সংকোচ কোনো কিছুরই বালাই নেই। একেবারে মুক্ত পুরুষ। মাকে দেখে ইয়াংম্যানের মতো হই হই করে উঠলেন, আরে বুলবুলি না, কি ব্যাপার, তুই কোথা থেকে রে? ইস, কতদিন পরে দেখা। বাপ ঠাকুরদার ভিটেটাকে তাহলে মনে পড়েছে এখন? কেউ আসে না বুঝলি? ও বুলবুলি, বুঝলি, কেউ আর এ দেশে আসে না রে। দেশ একেবারে কানা হয়ে পড়ে আছে। মা তো এই মুহূর্তে বলতে পারতেন, কেন, তুমি তো রয়েছ দেশ আর গ্রাম বংশ সব কিছুরই মুখ উজ্জ্বল করে। অথচ এও তো তিনি বলতে পারতেন, লোকে আর আসবে কোন সুখে? তোমাদের মতো কুলোধ্বজরা যেখানে বসবাস করছে।
বললে তো কাজ খানিকটা আগিয়ে থাকতো, কিন্তু মা বললেন না। জানি না বললেন না, না বলতে পারলেন না। বহুদিন বিস্মিত বুলবুলি শব্দটা কানে গিয়ে গলাটা ভারী হয়ে এলো কিনা। মোট কথা দেখতে পেলাম মাথা হেঁট হয়ে বেশ পরিপাটি করে পায়ে ধুলো নিলেন রাখাল মামার। ততক্ষণে রাখাল মামা একবার হই হই করে উঠলেন, ওরে সুশীলা, কি তোর ঘোড়ার ডিমের কাজ নিয়ে রান্না করে বসে আছিস? বেরিয়ে এসে দেখ কে এসেছে। বুলবুলি, আমাদের সেজ কাকার বুলবুলি। কি একখানা গিন্নিমানি হয়েছে। হ্যাঁ রে, এই বুঝি তোর বড় ছেলে? সেই এতটুকুনি দেখেছিলাম। কাজকর্ম কি করে ছেলে? উত্তরের অপেক্ষা না করি গড় 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 করে প্রশ্ন যান রাখাল মামার, আর যেন ছোটাছুটি করতে থাকলেন। খুশিটা যে যথার্থ আন্তরিক তা বোঝা যায় ওর অস্থিরতায়। আবার হাঁক পালেন, হ সুশীলা, কানের মাথা কি খেয়েছিস নাকি? ততক্ষণে সুশীলা এসে দাঁড়িয়েছে। এই সুশীলা? অবাক হয়ে তাকিয়ে থাকি। এর জন্য একটা মানুষ যুগ যুগান্ত কাল ধরে সংসারে অশান্তি এনেছে, সমাজে বদনাম কিনেছে, অর্থ সামর্থ্য ব্যয় করেছে, আর এই জীবনের শেষ ঘাটে এসেও ছেলে মেয়ে আত্মীয় পরিবেশ সকলের কাছে হেয় হয়েছেন। কালো রোগা ঢ্যাঙা এক বুড়ি, চুলগুলো ছাঁটা, সামনে দুটো দাঁত পোক্কা, সেই দাঁত পড়া মুখে একটু হেসে মাকে সম্ভাষণ করলেন। তুই তো ছেলের কাছে বিদেশে থাকিস, তাই না? এলি কবে? ও মা, এইটি বুঝি ছেলে? বিল্লু নাকি যেন ডাক নাম ছিল ছোট্টবেলায়? বিলু নয়, বলু। বাবা, এও তো তোমার মনে আছে সুশীলাদি? বলে মা দিব্যি অম্লান বদনে সেই পাপটিকে ঝেঁটিয়ে বিদেয় করার দৃঢ় সংকল্প নিয়ে হানা দিয়েছিলেন। সেই পাপের চরণে প্রাণপাত করলেন মা। থাক থাক, আয় আয় বস। থাকবি তো কিছুদিন? না, থাকবো না তো আর কি করে? মা অপেক্ষা করছেন, ছেলের তো গোনাগুনি ছুটির দিন। আরও কিছু হয়তো বলতেন মা, কিন্তু ততক্ষণে রাখাল মামা তাড়া দিয়ে উঠলেন। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে, আগে ওদের হাত মুখ ধোবার ব্যবস্থা করে দে দিগি। গল্প একবার জুড়লে তো রক্ষা নাই। বুঝলি বুলবুলি, তোর এই সুশীলা দিটি আজ আর তোকে রাতে ঘুমোতে দিয়েছে। দেখবি তোকে গাঁয়ের এই 30 বছরের ঘটনার কাহিনী পরিচয় দেবে বসে বসে। জেনেও তো সকলে নারী নক্ষত্র, বুঝলি? এত পর অতিথি সৎকারে তৎপর হয়ে উঠলেন রাখাল মামা। কোনো বারণ মানলেন না। প্রচণ্ড রোদ্দুরে নিজে গেলেন মিষ্টি আনতে। কোথাও কোনো জেলেনিকে বলে এসেছিলেন যে করেই হোক একটু মাছ জোগাড় করে নিয়ে আসতে, আর এসে অনবরত সুশীলাদিকে তাড়া দিতে লাগলেন। তোর হলো, তোর হলো, দুটো মানুষের রান্না করতে তুই যে বুড়ি হয়ে গেলি সুশীলা। আমরা যত ব্যস্ত হতে বারণ করি, রাখাল মামা ততই আরও বেশি ব্যস্ত হয়ে ওঠেন। এ কি ঘুম, নাকি অভিনয়, নাকি ঘুষ? কিন্তু যার ব্যাপারটা কি, সেও নাকি অভিনয়। দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আর মজা এই, একবারও আমার দিকে দৃষ্টিপাত করছে না আমার মা। শুনতে পাচ্ছি রান্নাঘরের গল্পের স্রোত বইছে, সেই 30 বছরের ইতিহাস আওড়ানো হচ্ছে বোধহয়। কত অজস্র নাম কানে আসছে আমার। ভাবছি কি আশ্চর্য, এই দীর্ঘকাল ভারতবর্ষের আর এক প্রান্তে কাটিয়েছেন মা। বারুইপুরের প্রত্যেকটি মানুষকে মনের মধ্যে সংরক্ষিত করে এনেছেন। 30 বছরের মধ্যে অবশ্য আমি না এলেও মা একবার আধবার এসেছেন। সেই কথাটাই উল্লেখ শুনছি মার কণ্ঠে। সেবারে যখন এসেছিলাম, সুশীলাদি
মা গো মা, বাড়ি দেখে যেন কান্না পেয়েছিল। উঠোনে ভর্তি আগাছা, দেওয়ালের বাড়ির চাপড়া খসে খসে পড়ছে, আর ইঁদুর ছুঁচোর উৎপাতে ঘর দালান একেবারে তছনছ। রান্নাঘরের উনুন দুটো ভেঙে হুমড়ে পড়ে আছে, তুলসী মঞ্চের গাছটা শুকিয়ে কাঠ। মা গো মা, সে কি দৃশ্য! এবারে এসে যেন চোখ জুড়োলো। সেই পুরনো বাড়ি এখন যেন পড়লে সিঁদুর উঠে যায়। চিরকালের খাটিয়ে মেয়ে তুমি। সুশীলাদি কি কোনো মন্ত্র জানেন? বশীকরণ মন্ত্র। আর সেই মন্ত্রের জোরেই রাখাল মামাকে। মন্ত্রের গুণে কথা বলেন না, বলেন হাতের গুণে কথা। আমাকে কাছে নিয়ে খেতে বসেন, আর সেই শর্তলা গাওয়া ঘি, বাড়ির গরুর দুধের ঘন ক্ষীর, টাটকা পুকুরের মাছের ঝোল, সদ্য মাছ থেকে ভেঙে আনা আনাজ তরকারি, মৌরলা মাছের কড়া টক, সমস্ত কিছু অনুষ্ঠান সহযোগে। আর আমার চাইতে 3 গুণ বেশি অন্ন ব্যঞ্জন পার করে হাত চাটতে চাটতে প্রসন্ন মুখের সামনে বসে থাকা ছোট বোনের দিকে তাকিয়ে বলেন, হাতের গুণে। বুঝলি বুলবুলি, সুশীলার হাতের গুণে নোটের শাকও বহরাহ হয়ে ওঠে রে। যা রাঁধে তাই যেন অমৃত। হাতের রান্না খেলে রোগীর রোগ সেরে যায়, পরমায়ু বেড়ে যায়। এই দেখ না, আমার 68 বছর বয়স পার হতে চলল, দেখে বুঝতে পারছিস? মা হাসলেন। তা তো বোঝা যায় না বটে। রাখাল মামা সহৎসাহে বললেন, তাই তো বাড়িঘর ভালো করে সারিয়ে নিয়েছি রে। বেওয়াতার আরও 20 বছর বেঁচে থাকবো আমি, দেখে নিস। রাখাল মামার বাঁচার এত বাসনা কেন? মনে হচ্ছে এই বাসনার জোরেই সত্যি হয়তো আরও কয়েকদিন বেঁচে থাকবেন রাখাল মামা। কিন্তু কিছুতেই কেন লোকটাকে পাপী, বদ, অসৎ চরিত্র, অপবিত্র মনে হচ্ছে না। মনে করতে চেষ্টা করেও না। মাও কি ওই একই অবস্থা? তাই কি তিনি রাখাল মামার কথার উত্তরে সহাস্যে বললেন, আমাকে আর দেখতে বলো না বর্দা, দেখি তো সেই ওপর থেকে দেখব। তোদের মেয়ে মানুষদের ওই একই কথা, সব শেয়ালের একই রা। বেঁচে থাকার দরকার নেই, বেঁচে কাজ নেই। কেন রে বাপু? কিন্তু কথায় কথায় যে বেলা গড়িয়ে গেল। বলি সুশীলা, তোর আক্কেলখানা কি রে? তোর না হয় 3 প্রহর বেলাতে পিত্তি পড়ে না। ওরা হলো শহুরে মানুষ, সকাল সকাল খাওয়া ওদের অভ্যাস। নাও, নিজেও পিণ্ডি দুটো গিলে নাও, সেই সঙ্গে অনর্থ দেরি করে লাভ নেই। বলু, তাহলে আমরা বরং বৈঠকখানায় গিয়ে বসি। গিয়ে চ। যেতে পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালেন রাখাল মামা। বললেন, নিজেদের কি রেখেছিস, না নিরামিষ পদগুলোই সবটাই আমাদের ধরে দিয়েছিস? এসে অবধি রাখাল মামার হাঁক ডাকে শুনেছি ওই সঙ্গে, সুশীলাদির কথা কওয়া শুনিনি। এই প্রথম শুনলাম। গম্ভীর শান্ত কণ্ঠে বললেন, তুমি যাবে বৈঠকখানায়? হচ্ছে হচ্ছে, যাচ্ছি তো। তবে তাড়াতাড়ি আমায় তাড়িয়ে নিয়ে চলে আসেন রাখাল মামা। ফিরতি পথে টেনে বসে বললাম, মা, এটা কি হলো? মার পিত্রালয় বিচ্ছেদে চিত্র বিষণ্ণ, উদাসভাবে বললেন, কি আর হলো? নিতুদাকে গিয়ে কি বলবে তুমি? বলবো আবার কি? মা নিজের অভ্যাসে সহসা উদ্দীপ্ত হয়ে বললেন, বলবো কেন? নড়বে রাখাল দেশ থেকে? এত যত্ন, এত সেবা ত্রিভুবনে আর কেউ করবে ওর? মার সুরটা যে উল্টে গেছে লাগছে। মা আরও উদাসভাবে বললেন, তা কি করব? সব সময় কি এক সুর বাজে? নিতুদা বলবে তুমি ঘুষ খেয়েছো, ও বলবে তো আমি একেবারে ভয়ে মরে যাব। কেন, নিতু কি জজ? আমি চুরির আসামি? বলি, এই যে মেয়ে মানুষটা অগাধ বুদ্ধি, অফুরন্ত গতর আর অঢেল শক্তি নিয়েই চিরকালটা শুধু ভেসে বেড়ালো, আর পরের সংসারে বেগার খেটে এলো। এই মরণকালে একটা নিজের সংসার পেতে বর্তে গেছে সে।
বেচারাকে যেইটুকুন থেকে উচ্ছেদ করে আবার ছন্নছাড়া করব। ভাবতে মায়া হয় না? কি পরিপাটি সংসার, কি গোছ, কি ব্যবস্থা, দেখলে চোখ জুড়োয়। কি করে মুখের ওপর বলবো এ সংসারে তোমারও কোনো অধিকার নেই, তুমি বিদেয় হও? কিন্তু তোমাদের সমাজ চুলেই থাক। সমাজকে আর কে লোকটা কোন দিন মেনেছে রে যে এখন মানবে? আর পাপ পুণ্য, ধর্ম অধর্ম। মা একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখ বলু, গিয়েছিলাম বটে তেরে মেরে, কিন্তু ওদের দেখে মনে হলো পাপ পুণ্য ধর্মাধর্মের বিচারকর্তা কি আমরা? যিনি মালিক, যিনি বিচারকর্তা, তিনি সত্য বিচার করবেন। আর এই ওর রাখাল মামা, ওর যা স্বভাব, শুধু সেবা যত্নই নয়, সারাক্ষণ ওর খিচুনি খাবার জন্যেও তো একটা লোকের দরকার। ছেলেরা পারবে, বউরা পারবে, কেউ পারবে না। শুধু নাকি যে মানুষটা চিরকালটা ওকেই প্রাণ ঢেলেছে। আবেগকে সংযত করে সহসা একটু চুপ করে যান মা। আমি বলি, মা, আমি কিন্তু বলছি ওকে। কি বলেছিস? কাকে বলেছিস? ওই যে তোমার রাখাল মামাকে। বললাম, এ বয়সে এভাবে এখানে একা থাকায় ছেলেরা খুব দুঃখিত। 5 জনে তাদের নিন্দে করে, বড়ে বুড়ো বাপকে ফেলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তা কি উত্তর দিলেন? লজ্জা পেলেন না ধমকে উঠলেন? লজ্জাও পেলেন না, ধমকে উঠলেন না। ঠান্ডা গলায় বললেন, সে কথা যে বুঝি না বাবা তা নয়, কিন্তু ভেবে দেখ, আমি এখানে আছি তাই সুশীলা দুটো ভাত খেতে পাচ্ছে। ছেলেরা কি ওকে মাসোহারা দেবে? আমার চাকরি নেই, নগদ টাকা দেবার ক্ষমতা নেই, তাই এই কৌশল পেতে বসেছি বাবা। চিরকাল যে মানুষটা আমার মুখের দিকে চেয়ে রইল, তাকে এখন আমার টাকা নেই বলে বলে ভাসিয়ে দেব জলে? আর ওটাই তো চিরকাল নিজের একটা সংসার নেই বলে কি আক্ষেপ ওর। তাই বলি, কিছুই তো হলো না, তবু মরণকালে দুটো হাঁড়ি কুড়ি নেড়ে যদি জীবনটা সার্থক হলো ভেবে শান্তি পায়, তা পাক না। ছেলে বেটাদের তো বলে দিয়েছি, তোরা যত পারিস আমার নিন্দে করে বেড়াস, বলিস বাবা বদমেজাজি, বাবা খামখেয়ালি, বাবা এক জেদি, বাবা খিটখিটে, কারুর সঙ্গে মানিয়ে থাকতে পারে না বাবা। নচেত আরও যা প্রাণ চায় বলিস 5 জনকে, আমার কোনো কিছুতেই গায়ে ফোঁসকা পড়বে না। মা কি ভালো করে সবটা শুনতে পেলেন? জানলার বাইরে মুখ ফিরিয়ে বসে আছেন, দেখছি যে। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি এ গল্প শোনাচ্ছি। গল্পের নাম চরিত্রহীন, লিখেছেন আশাপূর্ণা দেবী। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। নমস্কার।